we explain improper integrals, gamma and beta functions. First of all, তোমরা কি শেয়ার দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। কিছু ইমপ্রপার এই শীটটা আমি তোমাদেরকে দিয়ে দিব। কিছু ইমপ্রপার ইন্টিগ্রালস এর এক্সাম্পল দেওয়া আছে। আহ, আমি এগুলি বোর্ডে আলোচনা করব। দেন ডেফিনিশন দেয়া আছে ইমপ্রপার ইন্টিগ্রালের কিছু। কিভাবে ইমপ্রপার ইন্টিগ্রাল প্রবলেম সলভ করা হয় তা কিছু দেওয়া আছে। এগুলি তোমরা সিরিয়ালি এক এক করে আমি দেখাবো, তোমরা পর্যায়ক্রমে দেখবে। বিভিন্ন রকমের ইমপ্রপার আছে, আমি এগুলি বোর্ডে দেখালে তোমাদের জন্য খুব দ্রুত ক্লিয়ার করতে পারবে। তারপরে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমস আছে ইত্যাদি ইত্যাদি। এই ছিল ইমপ্রপার ইন্টিগ্রালের বেসিক, আমি বোর্ডে দেখাচ্ছি। তারপরে আসবে আমাদের গামা এন্ড বিটা ফাংশন। তো চলো ইমপ্রপার ইন্টিগ্রালের কিছু এক্সাম্পল দিচ্ছি এবং কেন আমরা ইমপ্রপার ইন্টিগ্রাল বলতেছি এইটা নিয়ে আমাদের আলোচনা করা উচিত। আমরা ইন্টিগ্রাল জানি বেসিক্যালি, আমরা যদি ভাগ করি ইন টার্মস অফ লিমিট তাহলে দুই প্রকার। একটিকে বলা হয় এই ডেফিনিট ইন্টিগ্রাল, আর একটিকে বলা হয় ইনডেফিনিট ইন্টিগ্রাল। তো ডেফিনিট ইন্টিগ্রালে কি থাকে? সীমানা থাকে। যেমন আমি একটি ইন্টিগ্রেশন লিখেছি 1 থেকে 2 1/x dx, এটাকে বলা হয় ডেফিনিট ইন্টিগ্রাল। ইন্টিগ্রাল এর নাম হলো ডেফিনিট ইন্টিগ্রাল, লিখে দিচ্ছি। এর আরেকটি নাম হলো প্রপার ইন্টিগ্রাল। প্রপার ইন্টিগ্রাল। তো প্রপার বা ইমপ্রপার যে জিনিসটা সেটা কি জিনিস? তো ইমপ্রপার ইন্টিগ্রালটা কেমন তাহলে? তাহলে ডেফিনিট ইন্টিগ্রাল, ইমপ্রপার, এটা এই টাইপের। ধরো আমি লিখলাম সে ফর এক্সাম্পল 0 to 2 1/x dx, এটা ডেফিনিট ইন্টিগ্রাল এন্ড ইমপ্রপার। ইমপ্রপার ইন্টিগ্রাল কারো কি কোনো আইডিয়া আছে যে স্যার দুইটা এক্সাম্পলের মধ্যে প্রথমটাকে বলেছেন ডেফিনিট ইন্টিগ্রাল এবং প্রপার ইন্টিগ্রাল, আর দ্বিতীয়টাকে বলছেন কি এটা ডেফিনিট ইন্টিগ্রাল? আর আসলে ডেফিনিট ইন্টিগ্রাল যে সীমানা দেয়া থাকলেই কিন্তু ডেফিনিট, রাইট? কিন্তু আপনি বলছেন এটাকে ইমপ্রপার ইন্টিগ্রাল। হোয়াই ইমপ্রপার? এখানে ইমপ্রপার হতে পারে ফর মেনি রিজনস। হিয়ার ইজ দ্য lower limit problem. That means if we apply the lower limit of in the function, that is 1/x, our function is undefined. আমি আবার বলছি, যদি x এর মান শূন্য বসাও 1/0 undefined, that's why this integral is improper for lower limit. কথা কি বুঝে আসছে? আরেকটা এক্সাম্পল দিয়ে আরো ক্লিয়ার হবে। আর এইখানে কোনো সমস্যা নাই, কারণ এক্স এর মান 1 এর জন্য ডিফাইন, এক্স এর মান 2 এর জন্য ডিফাইন, এই জন্য এটাকে প্রপার ইন্টিগ্রাল বলা হচ্ছে। আমরা আরেকটি এক্সাম্পল দিচ্ছি ইমপ্রপারের। যেমন মনে করো 0 to 1 1/x - 1 dx, এটা একটি ইমপ্রপার ইন্টিগ্রাল। ইমপ্রপার ইন্টিগ্রাল। স্যার এটি ইমপ্রপার কেন? বিকজ ফর দ্য 1 - 1 0। upper limit 1, if we apply the upper limit, the function is undefined. এই জন্য এই ইন্টিগ্রেশনটা, এই ইন্টিগ্রালটা ইমপ্রপার ফর আপার লিমিট। আপার লিমিটের জন্য সেটা ইমপ্রপার। কথা বোঝা যাচ্ছে? কোন অঙ্কটা কার জন্য ইমপ্রপার সেটা আমরা আইডেন্টিফাই করতেছি। আরো দেখো
আমি টাইটেলটা মুছে দিচ্ছি, আমার বোর্ড ছোট, তাই পুরো বোর্ড জুড়ে আমাকে লিখতে হবে। যেমন মনে করো 1 থেকে 3, 1/x-2 is it improper? Yes, this integration is an improper integral because for the value of x is 2, the function is undefined, and that too must lie between 1 and 3. 1 এবং 3 এর মধ্যে ওই টু অবস্থিত এই ইন্টারভেলের মধ্যে। আর সেজন্য এই 2 পয়েন্টে ফাংশনটা আনডিফাইন হয় এবং এই ইন্টিগ্রেশনটাকে বলা হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রাল। বুঝা যাচ্ছে? স্যার বুঝি নেই, আরেকবার। বুঝো নাই? এই যে এক্স এর মান 2 এখানে আছে না, এই সীমানার মধ্যে আমরা এটাকে ভাঙতে পারি। দেখো 1 থেকে 2, 1/x-2 dx প্লাস 2 থেকে 3, 1/x-2 dx। এই ইন্টিগ্রেশনটা ইমপ্রপার। এটা ইমপ্রপার কেন বলতে পারবে? আপার লিমিট 2 এর জি জন্য স্যার, আপার লিমিটের improper। কারণে। এই ইন্টিগ্রেশনটা ইমপ্রপার লোয়ার লিমিট 2 এর জন্য ইমপ্রপার। তাহলে আমরা একটা ইন্টিগ্রেশনটাকে এইভাবে ভাঙতে পারি। সেই ইমপ্রপার অংশগুলো দেখালাম। তাহলে এটাতে প্রবলেম হলো আপার লিমিট প্রবলেম, আর এটার প্রবলেম হলো লোয়ার লিমিট প্রবলেম। ক্লিয়ার? দিস আর দ্য এক্সাম্পলস অফ ইমপ্রপার ইন্টিগ্রাল। যেমন আমি আরো এক্সাম্পল দিচ্ছি। 0 to infinity 1/1 plus x square dx. It is also an improper integral. কেন? Because the upper limit is undefined, infinity, সেই জন্য এটা ইমপ্রপার। যত এক্সাম্পল এখানে দিচ্ছি all are improper। যেমন -infinity to +infinity 1/1 plus x square dx. This integral is also an improper integral because both the limits, upper and lower limits, are improper. That is -infinity plus infinity। সেই জন্য এই ইন্টিগ্রেশনটা একটি ইমপ্রপার ইন্টিগ্রাল। তো আমরা ইমপ্রপারের অনেকগুলো স্যার নমুনা পেয়েছি। বলো। স্যার 1/x-2 এই ইন্টিগ্রেশন স্যার একবারে করার পর স্যার যদি লিমিট বসে তখন তো মনে হয় স্যার ইমপ্রপার থাকে না। কিভাবে? টু বসালে কি মানে হয়? স্যার তুমি যখন টু স্যার বসাবে, 2 - 2 0, ইন্টিগ্রেশন অফ 1/x-2 লন x-2। তো লন 0 এর মান কত? ইন আনডিফাইন্ড। তখন আনডিফাইন হবে। এগুলি ইমপ্রপার ইন্টিগ্রাল। স্যার যদি স্যার ব্রেক না করে মানে স্যার ফাংশনকে না ভাঙি মানে ঠিক স্যার মানে স্যার না ভাঙলেও কিন্তু তোমার এটা হবে না, কারণ 2 পয়েন্টে ফাংশনটা তো ইমপ্রপার, ফাংশনটা আনডিফাইন। তোমাকে কোনো ইন্টিগ্রেশনের ঝামেলা আছে কিনা সেটা খুঁজে ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে? থাকতেই পারে, এই আনডিফাইন অংশগুলো খোঁজার নামই হলো ইমপ্রপার। প্রপার না মানে ডেফিনেটলি তুমি পাচ্ছ না, এখানে কিছু ঝামেলা আছে, ওই ঝামেলাটা ইমপ্রপার। আচ্ছা, আমরা এতক্ষণ ইমপ্রপারের বিভিন্ন ক্লাসিফিকেশন দেখিয়েছি। ইমপ্রপার হতে পারে লিমিটের নিচে, লিমিটের নিচে যেমন এটা, লিমিটের উপরে যেমন এটা, আবার লিমিটের উপরে এটাও। উভয় লিমিটের মধ্যে হতে পারে, আবার ফাংশনের লিমিটের মধ্যে কোনো একটা পয়েন্টও ইমপ্রপার হতে পারে। তো আশা করি এতক্ষণ যে এক্সাম্পলস গুলো দেখালাম তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। চলে এবার থিওরি গুলো আমরা একটু ডিসকাস করি, যে থিওরি গুলোর মাধ্যমে এই ইমপ্রপারের প্রবলেমস গুলো সলভ করা হয়। খুব কঠিন থিওরি না, বেসিক থিওরি। এই বেসিক থিওরি দিয়ে আমরা ইমপ্রপারের প্রবলেম গুলো সলভ করব। যদি কোনো একটি ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট ইমপ্রপার হয়, তাহলে লোয়ার লিমিট ইমপ্রপার হওয়া মানে ধরো এই টাইপের। আমি থিওরি নাম্বার 1 লোয়ার লিমিট দিয়ে শুরু করলাম। ধরো আমি
পার্টিকুলার একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, তোমাদের জন্য সহজ হবে। মনে করো 1 to 2 1/x-1। তাহলে ইন্টিগ্রেশনটাতে ইমপ্রপার কোন অংশে কে বলতে পারবে? আপার লিমিট না লোয়ার লিমিট? হুম, লোয়ার লিমিট স্যার। লোয়ার লিমিট। এটা কিন্তু আমরা সবাই বুঝতে পেরেছি। তখন এই অঙ্কটা করবো আমরা এইভাবে, লিমিট a টেন্স টু 1, a টেন্স টু 1, a to 2, 1/x-1, এর মান 1 এর কাছাকাছি পাঠিয়ে দিব। এটা হলো ফর্মুলা। দেখো কথাগুলো বুঝতে পেরেছো কিনা? হুম, আচ্ছা একটু ভুল করেছি, হ্যাঁ স্যার, আবার একটু বলেন। আবার একটু ভুলও করেছি, শুধু যে করেছি ঠিক। এখানে লোয়ার লিমিটের বেলায় 1 থেকে 2 ডিরেক্টলি তো 1 বসানো যাবে না, 1 এর চেয়ে একটু বড় বসাবো। তাহলে হবে 1 প্লাস লিমিট এ, লিমিট এ টেন্স টু 1 প্লাস 1 এর চেয়ে একটু বড় বড় বসাবো, তারপরে এ থেকে 2, তারপরে ফাংশন ডিএক্স। এটা হলো 1 নাম্বার নিয়ম। আবার 2 নাম্বার নিয়ম হলো যে একটা অঙ্ক যদি এমন থাকে, মনে করো 1 থেকে 2, 1/x-2 dx, আর এটা কি লিখবো? এটা লিখবো লিমিট b টেন্স টু 2 মাইনাস দেন 1 থেকে b, দেন x-2 dx। আমি এক্সাম্পল দিয়ে দেখিয়েছি। যদি কোনো একটি ইন্টিগ্রেশনের আপার লিমিটের কারণে ইমপ্রপার হয়, আপার লিমিটের চেয়ে একটু ছোট বসাবো। একটু ছোটকে ইন্ডিকেট করা হয় 2 মাইনাস। আর লোয়ার লিমিটের কারণে যদি ইমপ্রপার হয়, লোয়ার লিমিটের চেয়ে একটু বড় বসাবো। এই কথা কি বোঝা যাচ্ছে? যে কোনো একটা ইউজ করা যাবে। হ্যাঁ, এখানে কয়টা অঙ্ক? একটা নিয়ম একটা নিয়ম। হ্যাঁ, দুইটার যে কোনো একটা। বাবা এই অঙ্কই তো দুইটা দুইটা ডিফারেন্ট অঙ্ক হ্যাঁ, তো। আমি বলতে চাচ্ছিলাম যে আপারের যদি নিই সেক্ষেত্রে মাইনাস মানে একটু হ্যাঁ, কম, আর মানে লোয়ার মধ্যে আসতে হবে তোমাকে, আর লোয়ার এর প্লাস হবে এই। প্লাস। হ্যাঁ, আমি 3 নাম্বারটা দেখো। 3 নাম্বার, আমরা যদি 3 নাম্বার নিয়মটা দেখাই, ধরো এমনটা, সাপোজ 1 থেকে ইনফাইনিটি বা 0 থেকে ইনফাইনিটি 1/1 + x² dx। তাহলে এখানে প্রবলেমটা কোন জায়গায়? 3 নাম্বার অঙ্কে আপার লিমিট। তাহলে আমরা এটাকে লিখবো এইভাবে, লিমিট b টেন্স টু প্লাস ইনফাইনিটি 0 to b 1/1 + x²dx। এরপরে আমরা অঙ্কটা সমাধান করব, সমাধান করে এই লিমিট অ্যাপ্রোচ করব। সবগুলিতেই এই টাইপের রেজাল্ট। আবার 4 নাম্বার, 4 নাম্বার হলো, ধরো যদি এমন হয় যে -ইনফাইনিটি থেকে +ইনফাইনিটি 1/1 + x² dx, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বোথ লিমিটস ছাড়া ইমপ্রপার, -ইনফাইনিটি +ইনফাইনিটি। কেউ কি বলতে পারবে মাইনাস এবং +ইনফাইনিটির মধ্যবর্তী বিন্দু কত? এর মাঝের বিন্দুটা কত? 0। ভেরি গুড। তাহলে আমরা কিন্তু অঙ্কটাকে এইভাবে লিখতে পারি, -ইনফাইনিটি থেকে 0, 1/1 + x² dx, আর 0 to +ইনফাইনিটি 1/1 +। তাহলে প্রথম ইন্টিগ্রেশনের লোয়ার লিমিটে কি আছে? ইমপ্রপার টার্ম আছে। তাহলে প্রথম ইন্টিগ্রেশনের জন্য আমরা লিখবো এরকম, লিমিট a টেন্স টু -ইনফাইনিটি a to 0
1/1 plus dx plus limit b tends to plus infinity 0 to b 1/1 plus x square dx। অর্থাৎ লোয়ার লিমিটে যদি ইমপ্রপার থাকে এটাকে a দ্বারা ডিনোট করা হয়, আর আপার লিমিটে থাকলে এটা b দ্বারা ডিনোট করা হয়, b টেন্ডস টু প্লাস ইনফিনিটি। এখানেও একইভাবে আমাদের অঙ্কটাতে প্রবলেম ছিল লোয়ার লিমিট, তাই লোয়ার লিমিটের মধ্যে ওই পার্টিকুলার মানের চেয়ে একটু বড় নিব, আপার লিমিট হলে আপার লিমিটের চেয়ে একটু ছোট নিব। আর যেহেতু প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইট ইজ এ লার্জার এন্ড লার্জার নাম্বার in terms of positive and negative directions, তো এখানে আর ইনফিনিটি প্লাস বা ইনফিনিটি মাইনাস নেওয়ার দরকার নাই, এটা এমনি অনেক বড় আনটাচেবল ভ্যালু বলা হয়। তো এই ছিল চারটা, এই চারটা নিয়ম দিয়ে আমরা কিছু ইমপ্রপার ইন্টিগ্রাল সলভ করব। আশা করি এগুলি তুমি থিওরি দেখবে, থিওরির সাথে এই চারটা অঙ্কের একটা কানেকশন আছে। এগুলি কিন্তু অঙ্ক আমরা কমপ্লিট করিনি, কমপ্লিট করলে রেজাল্ট আসবে, অবশ্যই রেজাল্ট আসবে। সরি, যেমন আমি যদি মনে করো প্রথমটা আমরা কমপ্লিট করি, তাহলে কি টাইপের রেজাল্ট আসে দেখো, একটা দুইটা কমপ্লিট করে দেখাই। আর যদি এই ইন্টিগ্রেশনটা কমপ্লিট করি তাহলে কি আসে, লিমিট, তোমরা আবার শুরু থেকে লিখো, লিমিট a টেন্ডস টু 1 প্লাস, ওকে, এর রেজাল্ট হয় ln of x minus 1 আমরা জানি, তারপরে আপার লিমিট টু লোয়ার লিমিট a, ওকে। এরপরে কি হয়, লিমিট a টেন্ডস টু 1 প্লাস, তাহলে এখানে আসে ln 2 minus 1, 2 minus 1 হলো ln 1 মাইনাস ln of a minus 1, এ হলো 2 minus 1 ln 1, আর একটা হলো a minus 1। আমরা জানি ln 1 এর মান কত, ln 1 কারো মনে আছে? 0। 0, ভেরি গুড। তাহলে প্রথমটা আসে 0 মাইনাস লিমিট a tends to 1 plus ln of মডুলাস অফ a minus 1, প্রথমটা 0 এই থাকে। এখন আমরা ক্যালকুলাস 1 এ পড়েছি a tends to 1 প্লাস অথবা 1 মাইনাস হলে কি হয়, এর অর্থ হলো এটাকে আমরা সাবস্টিটিউট করি। কিভাবে সাবস্টিটিউট করি, এইভাবে লিখেছিলাম, তোমাদের মনে থাকার কথা, লেট a equals to 1 plus h, যেহেতু 1 প্লাস তাই আমরা 1 প্লাস h করেছি। তাহলে when a tends to 1 h tends to 0, এই লিমিট ট্রান্সফারটা আবারও এখানে কাজে লাগতেছে। তাহলে আমাদের অঙ্কটা কি আসতেছে দেখো, আমরা যদি এখানে করি ইকুয়ালস টু মাইনাস লিমিট h tends to 0, a tends to 1 প্লাস এর পরিবর্তে আসবে h tends to 0, তারপরে আসবে ln of a minus 1 অর্থাৎ 1 প্লাস h মাইনাস 1, তাহলে মাইনাস লিমিট h tends to 0 ln h। আমরা এই রেজাল্টটা পেলাম, দেখো বুঝতে পেরেছো কিনা। 1 1 ক্যান্সেল, থাকে ln h, আর মাইনাস তো আগে থেকে এসেছে, মাইনাস লিমিট h tends to 0 ln h। আচ্ছা, প্রশ্ন করি এখন, ln h, h tends to 0, এটা যদি শূন্যের কাছাকাছি হয় তাহলে ln h এর লিমিটিং ভ্যালু কত, কারো কোনো ধারণা আছে? আনডিফাইন্ড হবে না, কিন্তু তার কাছাকাছি যাবে। আমি ডিরেক্টলি প্রশ্ন করি এবার, ln 0 কত, ইনফিনিটি স্যার না? আনডিফাইন্ড। আনডিফাইন্ড বা ইনফিনিটি লিখি না,
তাহলে লন জিরো যেহেতু ইনফিনিটি টেন্স টু জিরো হলেও ইনফিনিটির কাছাকাছি হবে। আর যেহেতু আগে একটা মাইনাস আছে, তাই তার রেজাল্ট হবে মাইনাস ইনফিনিটি। দেখো বুঝতে পেরেছো কিনা? লিমিট এস টেন্স টু জিরো লন এইচ, রেজাল্ট হবে ইনফিনিটি, আর মাইনাস থাকার কারণে এই মাইনাস। অর্থাৎ আমাদের প্রথম এক্সাম্পলের রেজাল্টটা পেয়েছি আমরা ডাইভার্স, নট কনভার্স, নট এ সিঙ্গেল পার্টিকুলার ভ্যালু। হ্যাঁ, এটা পেয়েছি কি একটি আনডিফাইন্ড ভ্যালু, নেগেটিভলি আনডিফাইন্ড, মাইনাস ইনফাইন। এই হলো একটি অঙ্ক। এভাবেই ইমপ্রপার ইন্টিগ্রালের প্রবলেম গুলি সলভ করতে হয়। আমার এখানে 3 নাম্বার আরেকটা অঙ্ক দেখানো আছে, এইটা আমি এখন করে দেখবো সেটা কত আসে। এবার 3 নাম্বার অঙ্কটা যদি আমরা করি, 3 নাম্বার মেথডের আবার লিখতেছি যে 0 থেকে প্লাস ইনফিনিটি 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি আমাদের প্রবলেমটা হলো আপার লিমিটে, তাই আমরা এটা এইভাবে লিখবো যে লিমিট বি টেন্স টু প্লাস ইনফিনিটি 0 to b 1/1 প্লাস dx। তাহলে লিমিট বি টেন্স টু তোমার প্লাস ইনফিনিটি 1/1 প্লাস এক্স স্কোয়ারের রেজাল্ট হলো tan ইনভার্স এক্স, আপার লিমিট বি, লোয়ার লিমিট 0। এবার আসো লিমিট বি টেন্স টু প্লাস ইনফিনিটি tan ইনভার্স বি মাইনাস tan ইনভার্স 0। tan ইনভার্স 0 কত কে বলতে পারবে? tan ইনভার্স 0 মানে 0। tan ইনভার্স 0 মানে 0, ক্যালকুলেটর চাপ দিলেও বের হবে। আচ্ছা, এখন এই মানটা কত? লিমিট বি টেন্স টু ইনফিনিটি tan ইনভার্স বি, এই মানটা কি কারো আইডিয়া আছে? নাই। এবার দেখো, স্মরণে নাই, অনেকে পড়েছিল, ভুলে গেছো। দেখো আমি এটা বের করে নিয়ে আসি আমরা কিভাবে এটা করতে পারি। তোমরা সকলেই জানো 10π/2 এর রেজাল্টটা কত কে বলতে পারবে? 10 90 ডিগ্রির মান ডিফাইন সম্পর্ক। আনডিফাইন্ড। অসংখ্য। সুতরাং tan ইনভার্স ইনফিনিটি ইকুয়ালস টু π/2। 10π/2 সমান ইনফিনিটি, therefore tan ইনভার্স ইনফিনিটি সমান π/2। এটা আমরা জানি, ইন্টারমিডিয়েট 19 না মেবি ইন্টারমিডিয়েটে পড়ে। এখন খেয়াল করে দেখো এই রেজাল্টটাই তো বি টেন্স টু ইনফিনিটি tan ইনভার্স বি, দ্যাট ইজ tan ইনভার্স ইনফিনিটি। তো tan ইনভার্স ইনফিনিটির রেজাল্ট কি হবে? π/2। অর্থাৎ আমরা 3 নাম্বার অঙ্কটার রেজাল্ট পেয়েছি π/2, আর 1 নাম্বার অঙ্কটার রেজাল্ট পেয়েছিলাম -8। অর্থাৎ আমরা এখানে একটা কমেন্ট করতে পারি, π/2 যে হলো ওটা আবার একটু বলেন। π/2 বুঝলে হ্যাঁ মা, বি এর লিমিটিং ভ্যালু কত? ইনফিনিটি। ইনফিনিটি। তো tan ইনভার্স ইনফিনিটি কত? ও আচ্ছা আচ্ছা, মাঝখানে এক লাইন লিখলে একটু সুন্দর। হ্যাঁ, tan ইনভার্স, এটার এইভাবে জাস্ট এটা তোমাদের আগের ক্লাসের পড়া থেকে আমরা রিকল করেছি, আর এটা নিয়ম মেনে করেছি। লিমিট বি টেন্স টু ইনফিনিটি tan ইনভার্স বি, এটা রেজাল্ট হলো π/2। আচ্ছা, আমরা কিছু জিনিস আলোচনা করলাম, এখন আমরা আহ চলো স্লাইডটি টুকটাক ছোট ছোট কিছু প্রবলেম করে দেওয়া আছে। আহ, ওই প্রবলেম গুলি আমরা যদি একটু টাচ করি আরো ক্লিয়ার হবে। তোমরা টাচ করবে, এটা খুব বেশি পড়া লাগবে না, আমি যতটুকু দেখাচ্ছি ততটুকু সাফিসিয়েন্ট, এর বেশি কোনো দরকার নাই। আমরা জাস্ট ইমপ্রপার ইন্টিগ্রালের বেসিকটা হলে আমাদের যথেষ্ট, তারপর আমরা কিছু প্রবলেম করাচ্ছি। Say for example, here is a problem. First problem, 1 to plus infinity 1/x cube dx
বা একই রকমের লিমিট 1/x dx। তো এখানে আমাদের আপার লিমিট যেহেতু প্লাস ইনফিনিটি, এটাকে আমরা কিভাবে শিফট করেছি, তারপরে ইন্টিগ্রেশন করে আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে তারপরে আমরা ক্যালকুলেশন করে রেজাল্ট পেয়েছি 1/2। এগুলি তোমরা দেখবে। আর মাঝে যে থিওরিটিক্যাল আলোচনাগুলো আছে ওগুলো তেমনটা করার দরকার নাই, সেগুলো আমি নিজে কিন্তু তোমাদেরকে আলোচনা করে দিয়েছি, শুধু ম্যাথমেটিক্যাল টার্মস গুলি দিচ্ছে। তাহলে আমরা এইভাবে দেখতে পেলাম প্রথম ইন্টিগ্রেশন রেজাল্ট আসছে হাফ, এবং দ্বিতীয় অঙ্কটা রেজাল্ট আসছে আবার প্লাস ইনফাইনিটি। যেমনটা আমরা এখন দুটা প্রবলেম সলভ করেছি। প্রথম প্রবলেমটার রেজাল্ট এসেছিল মাইনাস ইনফাইনিটি, এবং দ্বিতীয়টার রেজাল্ট এসেছে একটা ডেফিনিট ভ্যালু π/2। ঠিক একইভাবে এখানে আরো কিছু থিওরি আলোচনা আমি অলরেডি করেছি, এই অঙ্কটা করে দেওয়া আছে, পার্শিয়াল অংশ আমি করে দিয়েছি। দুই দিকের সীমানা ছিল, ওই দুই দিকের সীমানার পরিবর্তে ভেঙ্গে মিডল ভ্যালু ধরে আমরা কি করেছি, প্রথম ইন্টিগ্রেশনটা তোমাদেরকে করে দেখিয়েছি, এবং প্রথম রেজাল্ট ছিল π/2। অনুরূপভাবে দ্বিতীয় ইন্টিগ্রেশনের রেজাল্টও কিন্তু একইভাবে একই নিয়মে কমপ্লিট করে, দ্যাট ইজ অলসো π/2। এবং দুইটা ইন্টিগ্রেশনকে আমরা সাম করলে, যোগ করলে π/2 প্লাস π/2 এর আর এই লেকচার 6 এটা কি দিছে দিব, স্লাইড? এটা ও তোমাদের আচ্ছা। দিয়ে দিব। জাস্ট এখন দেখাচ্ছি, আশা করি বুঝতেছো। তো একইভাবে আমরা এখানে আরো একটি প্রবলেম আছে, করে দেওয়া প্রবলেম। এখানে কোন ভ্যালুর জন্য ফাংশনটা আনডিফাইন্ড কেউ বলতে পারবে? এক্সাম্পল 5, 0 to 1 স্কয়ার রুট অফ 1 মাইনাস x, x এর কোন মানের জন্য আনডিফাইন্ড? ওয়ানের জন্য। 1 এর স্যার জন্য। অনেক জন্য ওয়ান। স্যার, ওই যে ওয়ান। নিচে দেখাই যাচ্ছে। আগে বলেছিলাম এটা বি দিয়েছি, আমাদের স্লাইডে কে দেওয়া, কোনো সমস্যা নাই, বি দাও কে দাও, তো 1 এর চেয়ে একটু ছোট নিতে হবে, এটা হলো মেইন কথা। অর্থাৎ কে টেন্স টু 1 মাইনাস নিতে হবে। 1 মাইনাস নেওয়ার পরে তুমি ইন্টিগ্রেশন করলে এমন একটা রেজাল্ট পাবে। তারপরে তারপরের অংশটুকু আমি কিন্তু তোমাদেরকে অ্যাপ্রোচিং ভ্যালু দিয়ে, কন্টিনিউটি লিমিটের অ্যাপ্রোচিং ভ্যালু দিয়ে ক্যালকুলেশন করে দেখিয়েছি। আর এইখানে তোমাদের কিছুই করেনি, ডিরেক্টলি 2 বসিয়ে দিয়েছি, অর্থাৎ 2 রেজাল্টটা এসেছে। এইটাকে তোমাদের একটু অ্যানালাইসিস করে দেখতে হবে, যে ওই অ্যাপ্রোচিং ভ্যালুটা অ্যাপ্লাই করবা, অর্থাৎ কে ইকুয়ালস টু 1 মাইনাস এইচ ধরবা। তাহলে 1 1 কাটা যাবে, কাটা যাইলে হ্যাঁ কিছু একটা তো হবে, তো মাইনাস মাইনাস প্লাস এইচ হবে, এইচ টেন্স টু 0, এইভাবে ক্যালকুলেশন করলে 2ই আসবে। তোমরা ডিরেক্টলি ওই আমি যেভাবে করেছি সেইভাবে ভেঙে ভেঙে তোমরা কমপ্লিট করবে, সেটা আর এখানে দেখানো হয়নি, যেহেতু এটা টেক্সট বইয়ের অঙ্ক। তাছাড়া এখানে আরো ছোট ছোট দুইটি স্যার ওয়ান প্লাস এইচ ধরে করলে হবে না ওখানে? আহ ওটা কি বলেছে আবার বলবে? স্যার 5 নম্বর অঙ্কে স্যার কে ইকুয়াল টু ওয়ান, ওয়ান মাইনাস এইচ ধরে করে, এইচ ধরে করলে। এটাই তো বললাম, তুমি শেষ লাইনে কি করবে, লেট কে ইকুয়ালস টু 1 মাইনাস এইচ। হ্যাঁ, when k tends to 1 h tends to 0, তাহলে তুমি তখন পাবে -2√h। তো যেহেতু 0 এর কাছাকাছি, √h এর মানও 0 হবে, তখন 0 + 2 = 2 আসবে। এটাই বলেছিলাম। অর্থাৎ মুখস্থ না করে এক লাইন পড়ে দেখাবে, যেমনটা আমি করে দেখিয়ে। একইভাবে এইখানে আরো ছোট ছোট দুটি প্রবলেম আছে। এই একটা হলো 1 এর জন্য আনডিফাইন্ড, আরেকটি হলো মিডলে 2 এর জন্য আনডিফাইন্ড। লোয়ার লিমিট 1 এর জন্য আনডিফাইন্ড হলে কিভাবে করতে হয়, তা আমরা অলরেডি এই টাইপের অঙ্ক একটা তোমাদেরকে দেখিয়েছি। আর মিডল ভ্যালু 1 থেকে 4, এর মধ্যে মধ্যমান আছে একটা 2, 2 এর জন্য ফাংশনটা আনডিফাইন্ড। তাহলে আমরা প্রথমে ব্রেকডাউন দিব, 1 থেকে 2, 2 থেকে 4। তাহলে 2 এর চেয়ে, এই যে দেখো এটা খুব ভেঙে পড়া আছে, তাহলে প্রথম সীমানাটা হবে 1 থেকে 2, দেন 2 থেকে 4।
আবার এই 1 থেকে 2 এর অঙ্কটা যখন করব, তাহলে লিমিটটা করব 2 এর চেয়ে ছোট ধরবো, আর দ্বিতীয় অঙ্কটা যখন করব তখন 2 এর চেয়ে বড় ধরবো। এই ছিল ভাইটাল ইস্যু। দুইটার রেজাল্ট কমপ্লিট করা হয়েছে এবং রেজাল্ট গুলো যোগ করে আমরা একটা কমপ্লিট রেজাল্ট পেয়েছি। এখানে যে করে দেওয়া অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক তোমরা বুঝে বুঝে পড়লেই আমার চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আমি তোমাদের জন্য নতুন কিছু আর আনতেছি না, কারণ আমার এইখানে আমরা যে টাইটেলে লিখেছিলাম যে ইমপ্রপার ইন্টিগ্রাল, এই ইমপ্রপার ইন্টিগ্রালটা জানাই ছিল আমাদের মূল কাজ। জানার পরে আমরা কি করব, কয়েকটি প্রবলেম সলভ করব। কি টাইপের প্রবলেম হয় বা ইমপ্রপার কন্ডিশন হয়, সেই কন্ডিশনস গুলো আইডেন্টিফাই করলাম এবং কন্ডিশনস করেসপন্ডিং কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম অল আর হ্যাঁ ক্যালকুলেটেড তোমাদেরকে দেওয়া আছে, সেগুলি তোমরা প্র্যাকটিস করবে, এর বাইরে আসবে না। ওগুলি ঘুরিয়ে ফিরে আসবে যদি পরীক্ষায় থাকে। তো এই ছিল আমাদের ইমপ্রপার ইন্টিগ্রাল রিলেটেড আলোচনা। তবে আমাদের চ্যাপ্টারটার নাম কিন্তু ইমপ্রপার ইন্টিগ্রালস গামা এন্ড বিটা ফাংশন। ওই গামা এবং বিটা ফাংশন ওই দুটো কিন্তু ইমপ্রপার ইন্টিগ্রালের মধ্যে পড়ে। তখন আমরা আবারও ইমপ্রপার ইন্টিগ্রাল করব গামা বিটা ফাংশন। সেই জন্য ওইখানে আমরা স্টে করব না, নতুন ভাবে গামা বিটাতে চলে যাচ্ছি। তবে এতক্ষণ যা শিখলাম, এখানে বুঝতে পারছি যে স্লাইডের যে করে দেওয়া অঙ্কগুলো আছে, এই করে দেওয়া অঙ্কগুলোর নলেজ আমাদেরকে অর্জন করতে হবে, তাহলে আমাদের চলবে। ঠিক আছে, এবার আসো গামা ফাংশন বিটা ফাংশন। আমি গামা বিটা ফাংশনের আগে তোমাদের ইন্টারমিডিয়েটের একটু পড়া আছে, এটা একটু রিকল করি। ইন্টারমিডিয়েটে তোমরা কম্বিনেশন পড়েছো, ওই কম্বিনেশনটা একটু মনে রাখতে হবে। এনসিআর, এনসিআর এর কম্বিনেশনের ফর্মুলাটা কি? ফ্যাক্টোরিয়াল এন, ফ্যাক্টোরিয়াল আর, এন মাইনাস ওয়ান। কারো মনে আছে এই কম্বিনেশনের ফর্মুলা? জি স্যার। হম, এই ক্যালকুলাস ওয়ানে পড়ছি। পড়েছো, ভেরি গুড। হ্যাঁ, ক্যালকুলাস মানে তো আমিও করিয়েছি। এখানে একইভাবে যেহেতু মনে করতে পেরেছো, আমি খুব বেশিতে যাব না। আমরা 2-3টা ফর্মুলা আমরা মনে রাখবো। যেমন NC1 এর রেজাল্ট হয় এন, NC2 যেহেতু ক্যালকুলাস ওয়ানে পড়িয়েছি আমার মনে আছে, এটার রেজাল্ট হয় এন, n-1/2। NC3 এর রেজাল্ট হয় এন, n-1, n-2/3 বা ফ্যাক্টোরিয়াল 3, একই কথা। এই রেজাল্ট গুলো আমাদের মনে রাখতে হবে। আর আমরা তো জানি ফ্যাক্টোরিয়াল এন বলতে এন, n-1, n-2 ডট 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 3 2 1, এটা আমরা কিন্তু জানি। ফ্যাক্টোরিয়াল এন বলতে n-1, n-2 আপ টু 3 টু 1। যেমন ফ্যাক্টোরিয়াল 5 বলতে আমরা বুঝি 5 4 3 2 1, 120। এই রেজাল্ট গুলো আমরা আমাদের মনে রাখতে হবে। এগুলি প্রিভিয়াস আলোচনা, এনসিআর, ফ্যাক্টোরিয়াল এন, ফ্যাক্টোরিয়াল 5, এই আলোচনাগুলো আমাদের দরকার, করে নেবেন। এবার আসো গামা এন্ড বিটা ফাংশন। ফার্স্ট অফ অল গামা ফাংশন, gamma function is defined by gamma n half t। এটা হলো, আমরা তো টি লিখি এভাবে, তাই না? টি এর অর্ধেক হাফ টি। এটা একটা গামা, এটা ক্যাপিটাল গামা। এটা একটা গামা, এটাকে স্মল গামা বলে, মনে আছে তোমাদের? স্মল আর এটা ক্যাপিটাল। গামা দুই ধরনের, গ্রিক লেটার গামা, এটা হলো ক্যাপিটাল গামা, এটা স্মল গামা। মনে রাখতে পারবো?
হুম। আর গামা ফাংশন, ফাংশন যদি বলা হয়, তোমাকে বলা হলো যে ওমর ফারুক তুমি ফাংশন অফ এক্স লিখো, তোমাকে যখন ফাংশন অফ এক্স লিখতে বলা হয় তুমি লিখিস হয়েছে ফাংশন অফ এক্স? না স্যার, না, কেন হয়নি? ব্র্যাকেট দিতে হবে। ইয়েস, ব্র্যাকেটের কথা কি বলেছিল? নো, বলেছে ফাংশন অফ এক্স লিখতে, বাট ইউ হ্যাভ টু রাইট ইনক্লুডিং ব্র্যাকেট অলসো, না হয় ফাংশন অফ এক্স হবে না। ঠিক অনুরূপ ভাবে তোমাকে যখন বলা হলো গামা এন লিখো, তখন ওই ব্র্যাকেটের কথা কিন্তু বলা হয়নি, বাট ব্র্যাকেট ম্যান্ডেটরি। বুঝতে পেরেছি? গামা এন বলেছে, তাহলে এখানে ব্রেকেট দেওয়া ম্যান্ডেটরি। তোমাকে বললো গামা ওয়ান লিখো, তুমি লিখিছো গামা ওয়ান, হলো না। কেন হলো না? ব্রেকেট ম্যান্ডেটরি। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো, গামা এন এর সংজ্ঞাটা কি? গামা এন এর সংজ্ঞা হলো যে ইমপ্রপার ইন্টিগ্রাল, its limit is 0 to infinity e to the power minus x to the power n minus 1 dx, আর n এর মান গ্রেটার দেন 0। দেখো, এটা একটি ইম্প্রপার ইন্টিগ্রাল। কেন ইম্প্রপার ইন্টিগ্রাল? বিকজ ইটস আপার লিমিট ইজ ইনফাইনিটি। ক্লিয়ার? আর গামা এন, এন এখানে আছে এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান। কি বুঝতে পেরেছ? এই ফরম্যাটটা আমাদের মনে রাখতে হবে। তোমার যদি পরীক্ষায় আসে এক্সপ্লেন গামা ফাংশন, তাহলে তোমাকে এই পুরোটুকু তুলে ধরতে হবে, যেখানে এন এর মান গ্রেটার দেন জিরো। নেগেটিভের জন্য গামা ফাংশন ইজ নট ডিফাইন্ড। আচ্ছা, এখন আমি মনে করো এন এর মান ওয়ান বসালাম, তাহলে রেজাল্ট কি পাবো? গামা ওয়ান। গামা ওয়ান, 0 টু ইনফাইনিটি e to the power minus x to the power 1 minus 1 dx। আমরা কি বুঝতে পেরেছি কি করেছি? হুম, জি স্যার। জি স্যার। এর পরিবর্তে ওয়ান বসিয়েছি, তাহলে এখানে একটা ইমপ্রপার ইন্টিগ্রাল এসেছে না? এই জি স্যার। ইন্টিগ্রালটা কমপ্লিট করি আমরা। ওই এতক্ষণ কিন্তু খুব বেশি করাইনি, অল্প করিয়েছি, কারণ এখানেও করাতে হবে। আচ্ছা, আমরা যদি এই ইমপ্রপার ইন্টিগ্রালটা সম্পূর্ণ করি, তাহলে এটা এইভাবে লিখতে হবে, e টেন্ডস টু প্লাস ইনফিনিটি 0 টু b e টু দা পাওয়ার মাইনাস এক্স dx। দেখো বুঝতে পেরেছো কিনা? আপার লিমিটে যেহেতু ইনফাইনিটি, তাই e টেন্ডস টু প্লাস ইনফিনিটি 0 টু b, x টু দা পাওয়ার 0 এর মান 1 লিখি নাই, e টু দা পাওয়ার মাইনাস এক্স। ওকে, এখন আসো আমরা লিখলাম যে লিমিট e টেন্ডস টু প্লাস ইনফিনিটি মাইনাস e টু দা পাওয়ার মাইনাস এক্স 0 টু, এটা কি বুঝতে পেরেছি? হুম, e to the power জি minus স্যার। integration minus e to the power minus x। এবার আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দিই। মাইনাসটা শুরুতে নিলাম, লিমিট b টেন্ডস টু ইনফিনিটি 1 বাই e to the power b মাইনাস 1। দেখো বুঝতে পেরেছো কিনা? প্রথমে আপার লিমিট b বসিয়েছি, e to the power মাইনাস b, e to the power মাইনাস b কে 1 বাই e to the power b লেখা যায়, আর এই মাইনাসটা শুরুতে নিয়ে আসলাম। আর ডেফিনিট ইন্টিগ্রালের নিয়ম অনুযায়ী একটি মাইনাস দিতে হয়, তারপরে ই টু দা পাওয়ার জিরো। ই টু দা পাওয়ার জিরো কত? ওয়ান না? জি স্যার। হ্যাঁ। এবার আসো, প্রথম ভ্যালুটা কত হয়? এটা হলো ই টু দা পাওয়ার বি, পি টেন্ডস টু প্লাস ইনফিনিটি, পি অনেক বড় রাশি, তাই তো? তাহলে ওয়ান আপন লার্জার ভ্যালু রেজাল্ট কত হয়? বি এর মান অনেক বড়, ইনফিনিটি। ই টু দা পাওয়ার ইনফিনিটি মানে এটাও কিন্তু ইনফিনিটি। জিরো স্যার। ওয়ান বাই ইনফিনিটি কত? জিরো।
জিরো। জিরো স্যার। তাহলে আমরা এখানে দেখে বুঝতে পারলাম এই প্রথম রেজাল্টের লিমিটিং ভ্যালু হবে জিরো, আর আগে আছে একটি মাইনাস, মাইনাস জিরো মানে জিরো, তাহলে জিরো জিরো। মাইনাস প্লাস ওয়ান, এ মাইনাস প্লাস ওয়ান। দ্বিতীয়টা তো বি বসানোর কোনো স্কোপ নাই, যা আছে তাই রেজাল্ট। তাহলে আমরা কি পেলাম? সুতরাং গামা ওয়ান সমান কত পেলাম? ওয়ান। এটা একটি ফর্মুলা, গামা ওয়ান সমান ওয়ান, পরীক্ষায় ওয়ান। আসে। দেখাও যে গামা ওয়ান সমান ওয়ান। এতে করে আমরা কি শিখলাম? শিখলাম গামা ফাংশনটা, আর শিখলাম কিভাবে একটি ইমপ্রপার ইন্টিগ্রাল করতে হয়। বুঝতে পেরেছো এখানে যে ইমপ্রপার আছে? ওকে, আমরা শিখলাম এখন গামা ওয়ান। তোমাকে যদি পরীক্ষায় দেওয়া হয় যে শো দ্যাট, তুমি হোমওয়ার্ক করবে, দেখি তোমার জন্য হোমওয়ার্ক দিয়ে দিলাম শো দ্যাট গামা থ্রি ইকুয়ালস টু টু। তাহলে কি করতে হবে শুনি? স্যার এন এর মান 3 বসাবো। এন এর মান কি বসাবে? থ্রি বসাবে। এন এর মান থ্রি বসাবে, বসিয়ে ইমপ্রপার ইন্টিগ্রাল একটি আসবে। তাহলে থ্রি আসলে কিন্তু থ্রি মাইনাস ওয়ান টু এক্স স্কোয়ার, ইউবি মেথডের যে স্পেশাল ফর্মুলা ছিল সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে, করে তারপর তোমরা রেজাল্টটা বের করবে, দেখবে রেজাল্ট টু আসছে। চেষ্টা করো, না পারলে আমি হেল্প করবো। তোমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, চ্যালেঞ্জ না ঠিক কাজ দিলাম, সেই কাজটা তোমরা করবে, এটা একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। ঠিক একইভাবে আমরা পর্যায়ক্রমে সবগুলো ফর্মুলা আমরা কিন্তু করবো না, জাস্ট কয়েকটা জিনিস আছে করতেই হবে ফর্মুলা ডিরাইভ, আর কয়েকটি আছে আমরা পর্যায়ক্রমে চলে যাব। মূলত এই টু মানি হলো ফ্যাক্টোরিয়াল টু, অর্থাৎ গামা থ্রি সমান টু, টু বলতে ফ্যাক্টোরিয়াল টু, কারণ ফ্যাক্টোরিয়াল টু এর মানও কিন্তু টু। আবার গামা ফোর, এই রেজাল্টটা আসবে ফ্যাক্টোরিয়াল থ্রি। গামা ফাইভ, এই রেজাল্টটা আসবে ফ্যাক্টোরিয়াল ফোর। গামা যত, তার এক স্টেপ ডাউন হয়ে ফ্যাক্টোরিয়াল ভ্যালু বের হবে, এটাই ফর্মুলা। তোমার যদি গামা 100 হয় তাহলে হবে এটা ফ্যাক্টোরিয়াল 99। এটার একটা থিওরি আছে, থিওরিটা হলো গামা n প্লাস ওয়ান সমান ফ্যাক্টোরিয়াল n। দেখো একই কথা, গামা থ্রি সমান ফ্যাক্টোরিয়াল টু, গামা ফোর সমান ফ্যাক্টোরিয়াল থ্রি, গামা 100 যদি 99 হয়, গামা n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল n। স্যার গামা 1 তাহলে ফ্যাক্টরিয়াল গামা ওয়ান 0। আরো ইন্টারেস্টিং, তুমি পাবে গামা ওয়ান সমান ওয়ান, আমরা প্রমাণ করেছি না? জিরো ফ্যাক্টোরিয়াল। স্যার 0 ফ্যাক্টরিয়াল হয় না? না না, এটা তো প্রমাণই করলাম, গামা ওয়ান সমান ফ্যাক্টোরিয়াল, গামা ওয়ান জিরো সমান one, ফ্যাক্টোরিয়াল এটা হলো তো কথা। স্যার ওয়ান। হ্যাঁ, আবার মনে রাখবে ফ্যাক্টোরিয়াল জিরো, এটার রেজাল্ট কিন্তু ওয়ান। জি স্যার। গামা ওয়ান সমান ওয়ান। স্যার ওই ওই জায়গায় স্যার ফ্যাক্টরিয়াল 0 লেখা যায় কি? না, কোথায়? ও ফ্যাক্টোরিয়াল জিরো লিখো, সমস্যা কি? ফ্যাক্টোরিয়াল জিরো তো ওয়ান। তুমি বলতে চাচ্ছ স্যার নিয়ম অনুযায়ী তো এটা গামা ওয়ান সমান ফ্যাক্টোরিয়াল জিরো, ফাইন। ফ্যাক্টোরিয়াল জিরো যেই কথা, ফ্যাক্টোরিয়াল জিরো যেই কথা, ওয়ান তো একই কথা। লিখতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা একটা থিওরি জেনারেট করলাম। থিওরির একটা পার্ট হলো গামা n প্লাস ওয়ান সমান ফ্যাক্টোরিয়াল n। আচ্ছা, আবার বলি, থিওরির আরেকটা পার্ট হলো তোমার গামা n প্লাস ওয়ান, এটা হবে n ইন্টু গামা n।
আর এইটা সমান হলো ফ্যাক্টোরিয়াল এন। মূল ফর্মুলাটা হলো এটা, আমাদের মনে রাখতে হবে। এটা আমরা মনে রাখবো, গামা এন প্লাস ওয়ান হলো এন ইন্টু গামা এন। এক স্টেপ ডাউন হয় কিভাবে, সেটা থেকে আমরা এই ফ্যাক্টোরিয়াল এনটা পেয়ে যাই। যেমনটা গামা এন প্লাস ওয়ান ডাইরেক্ট এটা বলেছি, কিন্তু আমরা যখন ক্যালকুলেশন করতে যাব, ওই যে ফ্যাক্টোরিয়াল থ্রি, সরি গামা থ্রি, তখন যে ফ্যাক্টোরিয়াল টুটা পাবো, তখন এই ফর্মুলাটা আসবে। আমি তোমাদেরকে ভিডিও দিব, ভিডিওতে দেখতে পাবে যে কিভাবে করেছি, সেই জন্য আমি এটা স্কিপ করতেছি। এটা একটা থিওরি, এই থিওরিটা আমাদের মনে রাখতে হবে। ভিডিওতে প্রমাণটা পাবে, তবে এই প্রমাণটা আসবে না, জানার জন্য তোমাদের শিখতে হবে যে গামা এন প্লাস ওয়ান সমান এন ইন্টু গামা এন, আর সমান ফ্যাক্টোরিয়াল এন। তো আমরা এতক্ষণ গামা ফাংশনের সংজ্ঞাটা শিখলাম, দেন গামা ফাংশনের কি একটা ছোট ছোট প্রমাণ শিখলাম। চলো আমরা চলে যাই বিটা ফাংশন। বিটা ফাংশন, বিটা mn 0 to 1 x to the power m minus 1, 1 minus x whole to the power n minus 1 dx m n greater than 0. This is known as beta function. Beta mn, Greek letter alpha beta, beta mn equals to 0 to 1 limit x to the power m minus 1, 1 minus x whole to the power n minus 1 dx. m এবং n এর মান শূন্যের চেয়ে বড় হতে হবে। This is the definition of beta function. আমরা প্রায় পরীক্ষায় এই সংজ্ঞা দুটো আসে, ডিফাইন বিটা এন্ড গামা ফাংশন। যখন যদি আসে, তাহলে কিন্তু আমরা ঠিক এইভাবেই গামা এবং বিটা ফাংশনের সংজ্ঞাটাকে আমাদের ডিফাইন করতে হবে। আচ্ছা, এখন কতগুলো রিলেশন আছে আমরা এট এ গ্লান্স লিখবো, আর সেই রিলেশনস গুলো থেকে খুব বেশি না, দুইটা রিলেশন আমরা প্রমাণ করব। আর দুইটা রিলেশন একইভাবে একই ফর্মুলায় প্রমাণ করা যায়, তাই আমি দুইটা রিলেশন প্রমাণ করব। তার মধ্যে রিলেশন গুলো আমি এট এ গ্লান্স তুলে ধরছি গামা এবং বিটা ফাংশনে। সবাই তুলেছো? মুছে দিচ্ছি। গামা বিটা ফাংশন রিলেটেড যে ফর্মুলা গুলো, আমরা তো ফর্মুলা শিখেছি, বিশেষ করে একটা পৃষ্ঠায় পুরো সবগুলো তুলে দিচ্ছি। এটা মনে রাখতে আমাদের মোটামুটি গামা বিটা ফাংশনের আর কোনো ঝামেলা থাকবে না আশা করি। এক নাম্বার হলো গামা এন 0 to infinity e to the power minus x, x to the power n minus 1 dx, n এর মান greater than 0। দুই নাম্বার আমরা শিখেছি বিটা mn 0 to 1 x to the power n minus 1, 1 minus x whole to the power n minus 1 dx, m n greater than 0। এই দুটা হলো বেসিক ডেফিনিশন। এই বেসিক ডেফিনিশন গুলো থেকে আমরা যে প্রডিউস করেছি সেগুলো তুলে ধরছি। যেমন আমরা কিছুক্ষণ আগে বের করেছি গামা ওয়ান সমান ওয়ান, এটা একটি থিওরি। এই থিওরিটা আমাদের মনে রাখতে হবে। আর নাম্বার ফোর, আমরা দিয়েছি গামা এন প্লাস ওয়ান সমান এন ইন্টু গামা এন সমান ফ্যাক্টরিয়াল এন। এটাও তোমরা প্রমাণ করতে পারো, ভিডিও তুলে পাবে, বা তোমরা যদি নিজেরাও ফর্মুলায় বসাও পেয়ে যাবে। নাম্বার ফাইভ,
বিটা এম এন ইকুয়ালস টু বিটা এম। মানে কি, এম এর জায়গায় এন বসালে বা এন এর জায়গায় এম বসালে মানের কোনো পরিবর্তন হয় না। এই হলো বিটা ফাংশনের একটা বৈশিষ্ট্য। তাছাড়া 6 নাম্বার, রিলেশন বিটুইন গামা এন্ড বিটা ফাংশন, অর্থাৎ বিটা এম এন ইকুয়ালস টু গামা এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন। ইন্টারেস্টিং, অনেকে ভুল করে গামা চিহ্নটাকে খুব লম্বা করে দিয়ে দেয়। গামা কিন্তু চিহ্নটা কিন্তু খুব লম্বা না, এর অর্ধেক, এটা মনে রাখবো। ব্রেকেট ম্যান্ডেটরি, গামা এম প্লাস এন ব্রেকেট দিতেই হবে। এই 6 নাম্বারটাকে বলা হয় গামা এন্ড বিটা ফাংশনের মধ্যে সম্পর্কের ব্রিজ। ঠিক আছে, 6 নাম্বার। 7 নাম্বার, গামা হাফ ইকুয়ালস টু রুট পাই। 8 নাম্বার, 8 নাম্বারটা একটু বড় ফর্মুলাটা, 0 to π/2 sin to the power p theta cos to the power q theta d theta সমান, ডান দিকে বসবে p প্লাস 1/2 গামা q প্লাস 1/2 গামা p প্লাস 1/2 গামা, অর্থাৎ গামা p প্লাস 1/2 ইন্টু গামা q প্লাস 1/2 ডিভাইডেড বাই 2 ইন্টু p প্লাস q প্লাস 2 ডিভাইডেড বাই 2। এই হলো সর্বশেষ রিলেশন। 0 to π/2 লিমিট sin to the power p theta cos to the power q theta d theta, এটা সমান গামা p plus 1/2 into gamma q plus 1/2 divided by 2 into gamma p plus q plus 2/2। আমরা সংজ্ঞাগুলি আলোচনা করেছি, 3 নাম্বারটার প্রমাণ করেছি, এটা একটা অঙ্ক, এর মধ্যে একটা হোমওয়ার্ক দিয়েছি। 4 নাম্বারটা তোমরা চাইলে করতে পারবে, তাও বলেছি এটা শিখবে নিজের জন্য, কিন্তু পরীক্ষায় আসবে না। 5, 6 প্রমাণ করিনি, যে কোনো ভাবে আমরা করতে পারবো, খুব কঠিন কিছু না। আমি এই দুটা অঙ্ক, রিলেশন বা ফর্মুলা 7 এবং 8, 7 এবং 8, এই দুটি ফর্মুলা আমরা প্রমাণ করবো আজকে। আর এই দুটা ফর্মুলা একই প্যাটার্নে, মানে একই ফর্মুলায় এই দুটাকে প্রমাণ করা যায়। তাই আমরা 7 আর 8 থিওরি হিসেবে প্রমাণ করব। পরীক্ষায় যে কোনো একটা আসে, দেখাও যে গামা হাফ সমান রুট পাই, অথবা দেখাও যে এই রিলেশনটা, যাই আসুক নিয়ম প্রায় একই রকমের। সেজন্য আমরা এই রিলেশনটা একটু করে থাকি। চলো 7 আর 8 প্রমাণ করবো এখন। স্যার পরীক্ষার ক্ষেত্রে কিছুটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, থিওরি প্রমাণ যদি করতে হয় এই দুটো আসবে, আর অন্যগুলো বলেছি তোমরা চাইলে শিখে নিতে পারো, কিন্তু পরীক্ষায় দিব না। কারণ থিওরির ব্যাপারটা এমন, থিওরিটা হলো তোমার একটু সামথিং কনসিডার করতে হয়, স্পেশালি মনে রাখতে হয়। তাই আমি যদি অনেকগুলা থিওরি দিয়ে দেই তোমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। তাই পার্টিকুলারলি শুধুমাত্র 2টা থিওরি তোমাদের জন্য ডিজাইন করেছি, যে না ঠিক আছে তোমরা এই 2টা থিওরি শিখবে। যেমন হুম,
so that number one, gamma half is root pi, and number two, 0 to pi by 2 sin to the power p theta cos to the power q theta d theta সমান। তো একটু লিখে নিচ্ছি, গামা পি প্লাস 1/2 লেখা বোঝা যাক বা না যাক, যেহেতু একবার লিখেছি, গামা কিউ প্লাস 1/2 ডিভাইডেড বাই 2 ইন্টু পি প্লাস কিউ প্লাস 2/2। এই ছিল আমাদের কোশ্চেন। যদি থিওরি পরীক্ষায় থাকে তাহলে এই দুইটার যে কোনো একটা থাকে, আর নিয়ম একই রকমের নিয়ম, এই জন্য আমি তোমাদেরকে এই দুটোই দিয়ে দিই। আচ্ছা, তো we know that beta mn mole definition 0 to 1 x to the power n minus 1 1 minus x whole to the power n minus 1 dx এক number, and beta mn is equals to আমরা একটা রিলেশনশিপ দিছি gamma m gamma n divided by gamma m plus n। এটা হলো রিলেশনাল ফর্মুলাটা, এই দুটো কিন্তু আমরা জানি। তো এই দুটো থেকে আমরা কমেন্ট করতে পারি যে from 1 and 2 implies that gamma m gamma n divided by gamma m plus n এত সমান 0 to 1 x to the power n minus 1 1 minus x whole to the power n minus 1 dx। এটা হলো ইকুয়েশন নাম্বার 3। এবং আমরা একটু সাবস্টিটিউট করতে হবে যেন এই দিকের রেজাল্ট গুলি প্রমাণ করতে পারি। এখানে কিছু একটা বসানো লাগবে। দেখো কি বসালে এমনটা আসে, একটু খেয়াল করো। আমাদের এই দুটার মধ্যে দ্বিতীয়টা যদি তাকাই, প্রথমটাতে তেমন ইনফরমেশন খুঁজেই পাচ্ছি না। যা বসালে গামা হাফ, এখানে বসালে হাফ হাফ আসে, আর এম এর মান হাফ বসালে এখানে তেমন কোনো রেজাল্ট পাচ্ছি না, একটা জটিল রেজাল্ট আসে। তাই প্রথমটা আমরা কি করতে পারতেছি না ধরে নিচ্ছি। বা দ্বিতীয়টাতে একটা জিনিস খেয়াল করো, প্রথম ঘরে আছে সাইন ফাংশন, দ্বিতীয় ঘরে আছে কোসাইন ফাংশন, সাইন কোসাইন। তাহলে এখানে আছে এক্স, এখানে আছে 1 - x। আমরা কিন্তু 19 শিখেছি, এটা যদি সাইন স্কয়ার থিটা হয় 1 - sin স্কয়ার থিটা, তো 1 - sin স্কয়ার থিটা কি cos স্কয়ার থিটা না? স্যার আবার একটু বলেন, স্যার আবার একটু বলেন। এক্স সমান যদি সাইন স্কয়ার থিটা ধরি তাহলে 1 - x সমান কত হয়? cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা। ওই যে দেখো সাইন আর cos একটা ধরলে আরেকটা আসে। আচ্ছা, অর্থাৎ কৌশলটি হলো আমরা একে সাবস্টিটিউট করব, যেই সাবস্টিটিউশনে আমরা ধরবো x ইকুয়ালস টু সাইন স্কয়ার থিটা, x ইকুয়ালস টু সাইন স্কয়ার থিটা, তাহলে 1 - sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা আসবে। বা উল্টাটাও ধরতে পারি, x ইকুয়ালস টু cos স্কয়ার থিটা ধরলে 1 - cos স্কয়ার থিটা সমান sin স্কয়ার আসবে। এই সাবস্টিটিউশনটা হলো এই দুটো অঙ্কের ভাইটাল টার্ম। তাহলে আমাদের সাবস্টিটিউশনটা জায়গা স্বল্পতার কারণে এখানে নিচে নিচে ধরছি, সাইডেও ধরতে পারতাম। তাহলে আমরা লিখলাম let x equals to
সাইন স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ডিফারেন্সিয়াল অফ এক্স কত হবে কে পারবো? 2 সাইন থিটা কস থিটা ডি থিটা। দেখো তো বুঝতে পেরেছো কিনা ডিফারেন্সিয়ালটা? আমরা তো ডিফারেন্সিয়াল পড়িয়েছি। জি স্যার। ওকে, তাছাড়া সীমানা চেঞ্জ করতে হবে 0 থেকে 1। তাই 0 থেকে 1 হলো এক্স এর সীমানা, আর থিটার সীমানা কত? 0 থেকে 1 হলো এক্স এর সীমানা, থিটার সীমানা কত? আমরা এক্স এর মান 0 বসাবো, এর মান 0 বসালে সাইন থিটা সমান 0, থিটা সমান কত হয়? 0। আবার এক্স এর মান 1 বসাবো, তো সাইন স্কয়ার থিটা সমান 1, সাইন থিটা সমান 1, থিটা সমান সাইন ইনভার্স 1। সাইন ইনভার্স 1 মানে পাই বাই 2। কারো কি মনে আছে? সাইন ইনভার্স 1 পাই বাই 2। তাহলে আমাদের এই রিলেশনটা কি দাঁড়াচ্ছে? সুতরাং ইকুয়েশন 3 ইমপ্লাইজ দ্যাট আমরা পেলাম গামা এম, গামা এম। আমি খেয়াল করি আমি কিন্তু কখনো গামা এম এর পরে বলি নাই ব্রেকেট দিচ্ছি। ব্রেকেট দেওয়া ফরজ, ম্যান্ডেটরি, কারণ একটি দুটো ফাংশন মনে রাখবা। আর নিচে হলো গামা এম প্লাস এম। তো 0 এর পরিবর্তে আসছে 0, 1 এর পরিবর্তে আসছে পাই বাই 2, 1 এর পরিবর্তে পাই বাই 2। এক্স সমান ধরেছি সাইন স্কোয়ার থিটা হোল টু দা পাওয়ার এম মাইনাস 1, আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হোল টু দা পাওয়ার এম মাইনাস 1। আর আছে ডিএক্স, ডিএক্স পেয়েছি 2 সাইন থিটা কস থিটা ডি থিটা। দেখো তো এই লাইনটা কি বুঝতে পেরেছো কিনা? এখানে বাম পক্ষে এদিকে 0 থেকে 0, 1 থেকে পাই বাই 2, এক্স এর মান সাইন স্কয়ার থিটা 1 মাইনাস এক্স, ডিএক্স সব বসালাম। বসানোর পরেও কিন্তু আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে। আমি সর্বশেষ লাইনটা এদিকে লিখছি, তারপরে আমরা মুছে উপরে লিখবো। কি পাচ্ছি? একটা 2 আছে, 2টাকে শুরুতে নিয়ে আসলাম। 2 0 টু পাই বাই 2, 0 টু পাই বাই 2। তারপরে আচ্ছা, এই সাইন স্কোয়ার থিটা পাওয়ার হলো 2, এটাও তো পাওয়ার। তো 2 দিয়ে এম মাইনাস 1 কে গুণ করব, কত হয়? 2m minus 2. 2m মাইনাস 2। সাইন থিটা এখানে একটা আছে না, পাওয়ার কত? জি স্যার। 1, তাহলে প্লাস 1, রেজাল্ট কত হয়? 2m মাইনাস 1। অর্থাৎ আমাদের রেজাল্ট আসে সাইন টু দা পাওয়ার টুয়াইস m মাইনাস 1 থিটা। আশা করি বুঝতে পেরেছো, সব একসাথে করতেছি আমরা। আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হলো কজ স্কোয়ার থিটা, তার উপরে পাওয়ার আছে n মাইনাস 1, আবার এখানে একটি কস থিটা, অনুরূপ ভাবে এটাও হবে cos টু দা পাওয়ার টুয়াইস n মাইনাস 1 থিটা দেন ডি থিটা। আরে এদিকে as it is যা আছে তা, অর্থাৎ গামা এম, গামা এন, আর নিচে আছে গামা এম প্লাস এন। দেখো এই লাইনটা বুঝতে পেরেছো কিনা? এটাকে আমরা দিয়ে দিলাম মনে করো 4 নম্বর সমীকরণ। ক্লিয়ার? ইন্টারেস্টিং, এই সাবস্টিটিউশন তথা 4 নম্বর সমীকরণ পর্যন্ত ফিক্সড এই দুইটা প্রমাণের জন্য। তারপরে আমরা প্রমাণের দিকে যাব, অর্থাৎ প্রথমটা আসুক আর দ্বিতীয়টা আসুক, এই 4 নম্বর সমীকরণ পর্যন্ত ফিক্সড থাকবে।
তারপরে আমরা প্রুফ কোথায় যাব তার উপরে নির্ভর করবে। যেমন আমরা যদি এখন প্রথমটা প্রমাণ করতে যাই, কি করতে হবে? কারো কোনো আইডিয়া আছে? দেখো, এবার প্রথমটা তুমি প্রমাণ করার জন্য কিছু একটা করতে পারো। প্রথমটা দেখো তো, প্রথমটা যদি প্রমাণ করতে যাই 4 নম্বর সমীকরণ পর্যন্ত আসতে হবে। দ্বিতীয়টা প্রমাণ করতে গেলেও 4 নম্বর সমীকরণ পর্যন্ত আসতে হবে। আমি যদি এখন প্রথমটা প্রমাণ করতে যাই, তাহলে গামা এম গামা এন, তাহলে এখানে আছে গামা হাফ, এম এবং এন এর মান হাফ বসাবো, তাহলে ক্যালকুলেশন সহজে বের হয়ে আসবে। Sorry. Sorry. এখন আমরা ফর এক্সাম্পল লিখলাম প্রুফ ওয়ান প্রুফ করব। ওয়ান প্রুফের জন্য let m equals to n equals to half, then equation 4 implies that, অর্থাৎ এই 4 নম্বর সমীকরণে m এর মান এবং n এর মান হাফ বসাবো, তাহলে কত হয়? গামা হাফ হোল স্কয়ার, আর নিচে গামা হাফ প্লাস হাফ, আর এদিকে কত হয়? 0 to π/2। m এর মান যদি হাফ বসাও, হাফ এবং 2 কাটা, 1 - 1 0, sin টু দা পাওয়ার 0 থিটা, রেজাল্ট কত? sin টু দা পাওয়ার 0 থিটা রেজাল্ট 0 স্যার। sin টু ওয়ান দা পাওয়ার 0 থিটা রেজাল্ট 1, ওয়ান cos টু দা পাওয়ার 0 থিটা রেজাল্ট 1। কোনো ওয়ান ফাংশনের উপরে পাওয়ার 0 থাকলে রেজাল্ট 1 হয়। তাহলে আমাদের এই জায়গাগুলো আর থাকতেছে না, শুধু 1 থাকতেছে। দেখো বুঝতে পেরেছো কিনা? m এর মান যখন হাফ বসাবো, 2 হাফ কাটা গেলে 1, 1 থেকে 1 বাদ দিলে 0, sin টু দা পাওয়ার 0 থিটা এর মান 1, cos টু দা পাওয়ার 0 থিটা এর মান 1, থাকে শুধুমাত্র 1। স্যার ফাংশন স্যার এবার স্যার গুণ হয়, মানে ওখানে স্যার লিখছেন যে স্যার গামা হাফ স্কোয়ার, ওটা তো স্যার দুটো আলাদা আলাদা ফাংশন না, এম আর এন। হুম, এই m এর মান হাফ না, গামা হাফ, এখানেও গামা হাফ, তো গামা হাফ ইন্টু গামা হাফ হোল স্কয়ার হবে না? মানে এটা তো ফাংশন না স্যার, ফাংশন স্যার আসলে এবার গুণ হয়। ফাংশন বলেই তো ফাংশন লিখেছি, তারপরে হোল স্কয়ার দিয়েছি। দুটি ফাংশন এফ অফ এক্স আর এফ অফ এক্স হোল স্কয়ার গুণ হয়, কেন হবে না? আচ্ছা, এবার আসো, গামা হাফ আর হাফ যোগ করলে কত হয়? 1। গামা 1 এর মান কত? গামা 1 এর মান আমরা শিখেছি না? ওই একদম বলেছে তো, ওয়ান 0, ওয়ান স্যার। 1 হয়ে যাচ্ছে। এটা যদি 1 হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি পেলাম? আমরা পেয়েছি গামা হাফ হোল স্কয়ার সমান 2 ইন্টু ইন্টিগ্রেশন অফ ডি, রেজাল্ট হলো থিটা 0 to π/2, তাহলে 2 ইন্টু π/2 দ্যাট ইজ পাই। তো গামা হাফ হোল স্কয়ার সমান পাই, সুতরাং গামা হাফ সমান রুট গামা পাই। হাফ সমান √π। সো এই হলো 1 নম্বর প্রুফ। 1 নম্বর, স্যার একটা জিনিস বুঝলাম না স্যার, ওই যে এম ইকুয়াল এন কিভাবে? এতে কি লিখছি? লেট ধরে নিয়েছি, ধরে স্যার নিয়েছি এবং এন সমান, তাদের মান হাফ। স্যার কেন ধরেছেন? কারণ আমাকে তো গামা হাফ বানাতে হবে। তো এই রিলেশনের মধ্যে কিভাবে গামা হাফ আসবে এই দুইটা সমান না ধরলে? স্যার ফাংশন অফ এক্স ফাংশন অফ ওয়াই এই দুটা কি স্যার সেম হয়? স্যার এক্স ওয়াই তো দুটার মান আলাদা হইতে পারে, যেমন তেমনি স্যার গামা এম গামা এন, স্যার এম এন তো আলাদা হইতে পারে, কিন্তু এক আলাদা হইলো কেন? হতে পারে, আলাদা অবশ্যই হতে পারে, কিন্তু আমি এখানে কি বলেছি? দুইটা একই ধরে নিয়েছি। এটাই তো থিওরি, আমরা কিন্তু থিওরি প্রমাণ করতেছি, মনে রাখতে হবে, এটা কিন্তু অঙ্ক না।
থিওরি প্রমাণ আচ্ছা রিসার্চের ওখানে তো স্যার এম এন সমান হাফ ধরে নিছেন, মানে দুইটার ভ্যালু ধরে নিছেন, ফাংশন তো ধরে নেন না। সমান ধরে তারপরে আমরা দেখতে পেলাম যে গামা হাফ সমান রোড পাই কথাটা ঠিক না, না। ওখানে হলো এম এন ফাংশনের মান হলো সমান, হুম, নট ফাংশন। ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে আমরা এতক্ষণ কোন প্রমাণ করেছি? প্রুফ ওয়ান। পরে আমরা রোড পাই পেয়েছি, এটা মুছে দিব। তোমরা প্রয়োজনে দ্রুত লিখে নাও বা স্ন্যাপশট নাও। এখন আমরা করব প্রুফ টু। প্রুফ টু এর জন্য কি করা যায় দেখো, একটু নিজেরা একটু চিন্তা করো না। দেখো, আমাদের এই 4 নম্বর সমীকরণ আছে। 4 নম্বর সমীকরণ থেকে এখানে আসতে হলে কি করতে হবে, কারো আইডিয়া আছে? দেখো না মিলাতে পারো কিনা। সাইন টু দা পাওয়ার টুয়াইস এম মাইনাস ওয়ান থিটা, আর এখানে আছে সাইন টু দা পাওয়ার পি থিটা। কি সমান কি ধরতে হবে, কোনো ধারণা করা যায়? m-1 is equal to phi. ভেরি গুড। আর 2n-1 সমান কিউ। দেখেছো? এটা দেখে দেখে বুঝতে হবে, যেমনটা আগেরটা আমরা বুঝতেছি। তাহলে এখানে কি ধরতে হবে, যে লেট 2m-1 সমান পি এন্ড 2n-1 সমান কিউ। স্যার এগুলি কেন ধরলেন? ধরেছি এই প্রমাণটা করার জন্য, আর কিছুই না, যেমনটা আগে ধরেছিলাম m সমান n সমান হাফ। তাহলে এখান থেকে আমরা পি এর মান কত পাই? P সমান পাচ্ছি, সরি পি না এম, এম সমান পাচ্ছি কত? p+1/2। আর এন সমান পাচ্ছি q+1/2। এম এবং এন এর মান বের করেছি। এখন 4 নম্বর সমীকরণের মানগুলো বসিয়ে দাও। এন এর মান কত? p+1/2, আর হলো গামা q+1/2 ডিভাইডেড বাই p+1/2 প্লাস q+1/2 সমান 2 আছে, আর 0 to π/2, এটাতে আর কোনো অঙ্ক নাই। সাইন টু দা পাওয়ার বি থিটা কস টু দা পাওয়ার কিউ থিটা। তাহলে ওইটার সাথে মিলাতে হলে জাস্ট এই টুটাকে স্থানান্তর করতে হবে আর পক্ষান্তর করতে হবে। সুতরাং আমরা লিখতে পারি যে ইন্টিগ্রেশন 0 to π/2 সাইন টু দা পাওয়ার পি থিটা কস টু দা পাওয়ার কিউ থিটা ডি থিটা সমান 1/2। 1/2 না দিয়ে ওইটার মতো লিখতে পারি, যেহেতু একটা ভগ্নাংশ আছে। গামা p+1/2 গামা q+1/2 ডিভাইডেড বাই 2 ইন্টু, এটা লসাগু করলে 1+1 2 হয়, অর্থাৎ p+q+2/2। দেখো, দুইটা প্রমাণের দুটি রাস্তা, বা 4 নম্বর সমীকরণ পর্যন্ত সেম। এই জন্য এই দুইটাকে একই থিওরি ধরে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যদি দ্বিতীয়টা প্রমাণ আসে তাহলে এই সাপোজিশন, আর যদি প্রথমটার প্রমাণ আসে তাহলে আরেক ধরনের সাপোজিশন। এগুলি কিন্তু কম্পেয়ার করে এই থিওরিটা তোমাদের পড়তে হবে। আজকে আমরা এখানেই শেষ করব, হয়তোবা তোমাদের ক্লাস আছে, আমি আর পারছি না। তাহলে আমরা আজকে কি কি শিখলাম একটু যদি রিভিউ করি। ফার্স্ট অফ অল আমরা ইমপ্রপার এবং প্রপার ইন্টিগ্রালের একটা কনসেপ্ট দ্বারা করাবার চেষ্টা করেছি। তারপরে ইমপ্রপার ইন্টিগ্রাল কিভাবে হয় এগুলি দেখানোর চেষ্টা করেছি। তারপরে ইমপ্রপার ইন্টিগ্রালকে কিভাবে সলিউশন করতে হয়, কিভাবে কিভাবে ফর্মুলাগুলি জেনারেট করতে হয় তা দেখালাম, এবং কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আলোচনা করেছি। এই ছিল ইমপ্রপার ইন্টিগ্রালের পার্ট। এন্ড দেন দুটা ডেফিনিশন পড়িয়েছি, ওয়ান ওয়াজ গামা ফাংশন, অ্যানাদার ওয়ান বিটা ফাংশন। এবার গামা ফাংশনের একটা ছোট্ট থিওরি পড়িয়েছি, একটা হোমওয়ার্ক দিয়েছি। যেমন আমি পড়িয়েছি গামা 1 সমান 1, আবার তোমাদেরকে দিয়েছি গামা 3 সমান 2 প্রমাণ করতে, এটা করবে তোমরা। এই গেল গামা ফাংশন রিলেটেড।
তারপরে বিটা ফাংশনের সংজ্ঞাটা শিখালাম। তারপরে অ্যাট এ গ্লান্স গামা এবং বিটা নিয়ে আমরা 8টা ফর্মুলা দেখিয়েছি। এই 8টার মধ্যে আমি সর্বোচ্চ 2-3টা প্রমাণ করিয়েছি, আর বাকিগুলি কিন্তু আমাদের মনে রাখতে হবে, সব প্রমাণ আছে। তো সর্বশেষ আমি গামা এবং বিটা ফাংশন রিলেটেড এই দুটা প্রমাণ ইন ডিটেলস করিয়েছি এবং বলেছি পরীক্ষায় যদি প্রমাণ থাকে এই দুইটা থাকে। আর ওই যে গামা 3 = 2, সেটা কিন্তু অঙ্ক, একটা অঙ্ক লাইন বাই লাইন তোমাকে ড্র করতে হবে। সো আশা করি আজকের লেকচারটা তোমরা বারবার ভিডিও দেখে পজ দিয়ে দিয়ে তোমরা কমপ্লিট করবে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, তোমাদের অদূর ভবিষ্যতে এই চ্যাপ্টারটা খুবই কাজে লাগবে ইন্টিগ্রেশনের জন্য, স্পেশালি ফর গামা বিটা ফাংশন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। যারা ক্লাসে উপস্থিত ছিলেন সবাই প্রেজেন্ট। স্যার বলো। স্যার, বিষয়টা আসলে স্যার বুঝলাম, ক্লিয়ার হয় নাই স্যার। মানে স্যার আপনি স্যার ফাংশন দেখে স্যার আগে ভ্যালু বের করতেছেন, পরে স্যার আবার ভ্যালু দিয়ে স্যার আরেকটা স্যার নতুন গামা ফাংশন হচ্ছে স্যার, পরে আবার স্যার কেমন করে মানে এক হচ্ছে, বিষয়টা বুঝলাম না আসলে। এটা কি মানে স্যার দুটো তো স্যার আলাদা আলাদা ফাংশন না? আপনি স্যার প্রথমে স্যার ভ্যালু বের করে আবার স্যার ফাংশন বানাচ্ছেন, মানে বিষয়টা বুঝলাম না কোনটা, এইখানে না আগেরটা? স্যার। আগেরটা এটা তো স্যার একই রকম, মানে স্যার যেরকম স্যার আপনি এম এর মান স্যার p+1/2 পাইছেন স্যার, স্যার হুম আমি বলি, এটা তো। তাই এক মিনিট। আপনি প্রথমটা স্যার ওই যে পি এবং কিউ এর মান ধরে নিলেন, হুম এম এন এর মান হাফ ধরে নিলেন, নিয়ে ওটাকে আবার আপনি স্যার দুটো ফাংশন এক করে নিলেন, বললেন যে এম সমান এন, মানে দুটো ফাংশন সমান, কিন্তু দুটো ফাংশনের মান কিন্তু আপনি সমান নিছেন। এটার মানে আর একটা উদাহরণ স্যার এই দ্বিতীয় অঙ্কে যে 2m-1 = p, এখানে কিন্তু স্যার দুটো ফাংশন এক ধরা হয়নি, এটা আসলে ভ্যালু। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি তোমাদের আপনি প্রশ্ন। মান নিলেন এক, কিন্তু সেটাকে ফাংশন আবার এক করলেন কেন? আচ্ছা আমি বলি তোমাদেরকে, আমি কিন্তু প্রথমেই বলেছি আমি দুইটা থিওরি শিখাচ্ছি। একটি থিওরি ছিল গামা হাফ সমান রোট পাই, আরেকটি থিওরি ছিল এটা। এই থিওরি গুলো দিয়ে আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ প্রবলেম সলভ করব। ওকে। এখন এখন থিওরি জেনারেট করতে গিয়ে আমরা কি করলাম, আমরা থিওরি জেনারেট করতে গিয়ে ফার্স্ট অফ অল দুটা রিলেশন নিলাম। একটি নিয়েছি কি বিটা ফাংশন, আর একটা হলো রিলেশন বিটুইন গামা এন্ড বিটা ফাংশন। সেই গামা এবং বিটা ফাংশনের মধ্যে আমরা একটি সাবস্টিটিউট করেছি। সেই সাবস্টিটিউশনটা করে 4 নাম্বার সমীকরণটা আমরা পেয়েছি, এটা ফিক্সড। এই পর্যন্ত আমার মনে হয় কারো কোনো প্রবলেম নাই। 4 নাম্বার সমীকরণটা আসতে আমাদের কোনো প্রবলেম নাই। প্রবলেম হলো এই 4 নাম্বার সমীকরণ থেকে আমরা কিভাবে প্রথমটা করলাম এবং দ্বিতীয়টা করলাম, এটি আমাদের মূল প্রবলেম। এইটার জন্য আমি তোমাদেরকে বলি, আমার টার্গেট দেখতে হবে যে আমার অঙ্কের টার্গেট কি, থিওরির টার্গেট কি, এই প্রমাণটা করা। আমার এই ম্যাটেরিয়াল আছে এই রিলেশনটা, এই রিলেশন থেকে কিভাবে গামা হাফ সমান রোট পাই, গামা হাফ পাবো। রোট পাইটা পরে আসবে, গামা হাফ আমরা কিভাবে পাবো এটাকে আমাদের অ্যাসিউম করতে হবে। এই বিজ্ঞানীরা বা রিসার্চাররা এই রিলেশনটা বের করেছে, তারা তো ধরেই বের করতে পারেনি, তারা কিন্তু অনেক চিন্তা ভাবনা করে তারপরে বের করেছে। তখন তারা দেখেছে যে এম এবং এন এর মান যদি হাফ ধরা হয়, তাহলে ধরে ইন্টিগ্রেশন করে ক্যালকুলেশন করলে এই রিলেশনটা আসে। সেই জন্য আমরা প্রথম প্রমাণটার জন্য এম এর মান এবং এন এর মান হাফ ধরেছি, প্রথম প্রমাণের দিকে যাওয়ার জন্যে। এম এবং বুঝতে এন এর পারছি, মান ফাংশনের মান না কিন্তু, বুঝতে পারছি। এই যে ফাংশন অনেক ম্যাথ করার সময় বিজ্ঞানীদের থিওরি উনারা ধরে নেয়, সেই ক্ষেত্রে এটাও হইলে এটা এরকম করে নাকি? জি জি জি। স্পেসিফিক এখানে ফর্ম মানে নিয়ম অ্যাপ্লাই হচ্ছে না, মানে সচরাচর যেটা। না 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 না, সচরাচর অ্যাপ্লাই হচ্ছে না। নাম্বার, স্যার আমরা তারপরে স্যার, তার প্রথম মানে স্যার এটা এই এটা ম্যাথের না মধ্যে তাহলে তো আরো বিষয়টা বুঝতে। মানে প্রথম প্রমাণটা আমরা শেষ করেছি, এবার আসো দ্বিতীয় প্রমাণটা কিভাবে করব। আমাদের সম্পর্ক তো আছে এইটাই, এই সম্পর্কের মধ্যে আমরা আবার অবজার্ভ করতেছি যে কিভাবে কি করা যায়, কিভাবে কি করা যায়। তো এখানে দেখা যাচ্ছে গামা এম আছে, গামা এন আছে, তাহলে ওইখানেও গামা সামথিং দেখা যাচ্ছে। তুমি যদি এইটাকেও ধরো যে ওই অংশটুকু সমান এত অথবা এত, অথবা পাওয়ারের দিকে খেয়াল করো, 2m-1 আছে, এখানে পাওয়ার আছে পি, আমরা ধরেছি পি সমান 2m-1, কিউ সমান 2n-1 ধরে
দেখলাম যে রিলেশনটা তো খুব সহজেই এসে গেল, কোনো অঙ্ক করা লাগেনি। কিন্তু তোমরা যে কাজটুকু করবে, এই রিলেশনটা এক বা একাধিকবার খাতায় বুঝে বুঝে লিখবে, তারপরে প্রশ্নটা আবার পড়ে আবার লিখবে, দেখবে রিলেশনের মধ্যে কোনো গ্যাপ আছে কিনা, অর্থাৎ এই দুটা থিওরির মধ্যে কোনো গ্যাপ আছে কিনা, এই গ্যাপ খুঁজে বের করবে। এটাই হলো রিসার্চ। রাহিম, 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 এই যে মোবাইল, আচ্ছা, তাহলে আমরা আশা করি হ্যাঁ কিছুটা বোঝাতে পেরেছি। থিওরি তো থিওরিটা একটু কষ্টই হয়, তোমরা আগে শিখবে, প্র্যাকটিস করবে। আর আমরা আগামী ক্লাসে স্যার আবার এই থিওরি গুলো দিয়ে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম করাবো, তখন দেখবে অনেক স্যার হয়ে যাবে। স্যার আপনি যে স্যার গামার বিটা ফাংশন লিখলেন ওটা স্যার ফরম্যাট এরকম মানে যেভাবে স্যার লিখছেন মানে মানে ওইভাবে মানে স্যার ফরম্যাটটা কি ওইরকম লেখার সিস্টেমটা এরকম মানে জি ধরার মানে ফাংশন ধরবো। জি 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 জি, আমি যা লিখেছি গামা ফাংশন, এই গামা হাফ এর মতো করে দিবা, আর বিটা ফাংশন এটা হলো স্পেসিফিক ফরম্যাট। গামা এবং বিটা ফাংশন এগুলি স্পেসিফিক ফরম্যাট, এটা চেঞ্জ করার কোনো সুযোগ নাই। এইভাবে আমাদেরকে শিখতে হবে। আরো যদি বিস্তারিত তুমি ইনভেনশন হিস্ট্রি জানতে চাও, তুমি এই থেকে বিভিন্ন জায়গা থেকে সোর্স থেকে তুমি ইনভেনশন হিস্ট্রিটাও জানতে পারবে, তার রিসার্চটাও জানতে পারবে। সব এটা রিসার্চ ওরিয়েন্টেড স্টাডি, কিন্তু মনে রাখিও গামা বিটা ফাংশন সিম্পল কোনো লেখাপড়া না। সেই জন্য আজকের ক্লাসটা তোমাদের কাছে কঠিনও মনে হতে পারে। তবে আমি স্পেসিফিক্যালি সম্ভবত 8টি ফর্মুলার কথা বলেছি। এই ফর্মুলাগুলোর মধ্যে দু তিনটার প্রমাণ করে দিয়েছি, আর দু তিনটা রিলেশন এমনি জেনারেট করে দিয়েছি, আর কিছু ইমপ্রপারের অঙ্ক করে দিয়েছি। ইমপ্রপারের ফর্মুলাগুলি কিন্তু আমি ডাইরেক্ট না দিয়ে অঙ্কের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। তোমার কাজ হলো আমি যেভাবে বুঝিয়েছি আমি যেভাবে বুঝিয়েছি সেভাবে তুমি বুঝতেছো কিনা, এটাই মূল কাজ। এবং এইভাবে কিন্তু তোমাকে পরীক্ষায় প্রশ্ন করা হবে। কিছু সংজ্ঞা, সংজ্ঞা তো না, সর্বোচ্চ সংজ্ঞা হবে গামা বিটা ফাংশনের সংজ্ঞাটা। হুম তারপরে হলো তোমার কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম। এই গামা বিটা থেকেও কিন্তু এক সেট প্রশ্ন হবে, পুরো এক সেট প্রশ্ন। অতএব আমি যেভাবে পড়িয়েছি ঠিক সেভাবেই প্রস্তুতি নেওয়ার চেষ্টা করো। ওই অতটুকু আপাতত জেনে তারপরে তোমাকে ক্লিয়ার করো। আর বেটার জানার জন্য তুমি চাইলে উচ্চতর স্টাডি করতে পারো। তো আমরা এখানে শেষ করছি, অনেকটা লম্বা হয়ে গিয়েছে আজকে। আর না, আমরা পরবর্তী ক্লাস, স্যার হ্যাঁ স্যার আমি আর শোয়েব তো স্যার একসাথে ক্লাস করছি, আমার ডিভাইসে তো স্যার সমস্যা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। একটু হোয়াটসঅ্যাপে নক দিয়ে দাও, আমি দিয়ে দেবো। ওকে, আল্লাহ হাফেজ।